ওয়েলকাম টু দ্য 19th ভিডিও অফ পার্সপেক্টিভ ব্লগ। আমরা প্রতিটি ভিডিওতে ভালো কিছু অ্যাড করা, মন্দ কিছু বাদ দেয়া অথবা ছোট্ট কোনো পার্সপেক্টিভ চেঞ্জ করা নিয়ে কথা বলছি। আজকের ভিডিওটি পার্সপেক্টিভ চেঞ্জ করা নিয়ে, এবং আজকের টপিক হচ্ছে ফিনান্সিয়াল সাইকোলজি বা টাকা বিষয়ক মনস্তত্ত্ব। টাকা পয়সা ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। আমরা যতই নিজেদেরকে বড় মনে করি বা উঁচু স্তরের মানুষ মনে করি বা সাত্ত্বিক মানুষ মনে করি, আমরা কিন্তু দিনরাত শুধু টাকা পয়সা নিয়ে চিন্তা করি। কাজেই টাকা পয়সা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে কোনো সন্দেহ নেই। আসুন ঘুরতে ঘুরতে টাকা পয়সা বা ফিনান্সিয়াল সাইকোলজি নিয়ে একটু কথা বলা যাক। শুরুতে একটু পিছিয়ে যাই। করোনার শুরুর দিকের কথা যদি আমরা মনে করি, 2020 সালের দিকে, তখন একটা খুব কমন ছবি ছিল যে একটা গলির ভিতরে একটা লাশ রাখা, আর সামনে পিপিই পরা কিছু মানুষ জানাজা পড়ছে। এমন ছবি আর নিউজ দিয়ে কিন্তু নিউজ ফিড ভর্তি থাকতো। কিন্তু এর মধ্যেই কিছু কিছু আর্টিকেল ছিল যেগুলো এই ইন্ডিভিজুয়াল ক্ষতিগুলো ছাপিয়ে বা কষ্টগুলো ছাপিয়ে বড় মাপের ক্ষতি নিয়ে লিখতো। একটা আর্টিকেলের বক্তব্য ছিল এমন: করোনায় বাংলাদেশের মিডল ক্লাস মানুষজন একেবারে এক্সপোজড হয়ে গেছে, কারণ কারো হাতে কোনো টাকা পয়সা নেই, কারো কোনো সেভিংস নেই। নর্মাল সময় খুব ভালো চলছিল এমন একজন মানুষের হয়তো এই প্যান্ডেমিক আসার পর থেকেই ধার দেনা করতে হচ্ছে, বা সে খুব কষ্টে আছে বা ফিনান্সিয়াল স্ট্রেসে আছে। এটার সাদামাটা কিছু কারণ অবশ্যই আছে, বা অবভিয়াস কিছু কারণ আছে। কারণ সবকিছুর দাম অনেক বেশি, একজন বেশ ভালো স্যালারিওয়ালা মানুষেরও মাস চালাতে হিমশিম খেতে হয়, অনেকের জব চলে গেছে, অনেকের স্যালারি কমে গেছে ইত্যাদি। কিন্তু এর বাইরেও একটা কারণ কিন্তু আছে, যেটা এই বিপদের সময় প্রকট হয়েছে। আমাদের ফিনান্সিয়াল সাইকোলজি একটু আজব ধরনের। আমাদের যে আয়, আমরা তার চেয়ে অনেক হাই স্ট্যান্ডার্ডে বসবাস করি। যার আয় 10 টাকা, সে হয়তো মাসে খরচ করে 15 টাকা। এই এক্সট্রা 5 টাকা কোথা থেকে আসে? সোজা উত্তর হচ্ছে লোন থেকে। একটা ভালো জবের অফার পেলে আমরা সাথে সাথে আইফোন, বড় গাড়ি, বড় বাসা, বাসার পশ চেহারা এবং পরিচিত জনের জন্য ঝাঁ চকচকে গিফট ইত্যাদি রেডি করে বসে থাকি। গ্রস লাইফ স্ট্যান্ডার্ড বা দেখনদারি হয়তো বাড়ে, কিন্তু নেটটা একই থাকে। ব্যাপারটা কিন্তু শুধু আমেরিকা কিংবা বাংলাদেশে না, মোটামুটি সবখানেই। অল্প বয়স্ক যুবক যাদের স্যালারি খুব ভালো, জব খুব ভালো, তাদেরও অনেকের হাতে কোনো পয়সা নেই, কোনো সেভিংস নেই, এবং বিশাল লোনের বোঝা। লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে তাদের পেচেক টু পেচেকে চলতে হচ্ছে। খুব ডাটে চলছে এমন একজনের জব সংক্রান্ত স্ট্যাটাসটা যদি সরিয়ে নিন, তাহলে দেখবেন তার আর কিছু নেই, সে সরাসরি মাটিতে। এই ব্যাপারে গুগলের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা লেখা পড়েছিলাম। তিনি বলেছিলেন যে তিনি মাঝে মাঝে উবার চালান অভ্যাস করার জন্য, কারণ কখন কি বিপদ ঘটে বলা তো যায় না। আমাদের মতো মেকি আত্মমর্যাদা সম্পন্ন লোকজন হঠাৎ করে বিপদে পড়ে উবার চালাবার কথা ভাবতেও পারে না। তা যাই হোক, মানি ম্যানেজমেন্ট নিয়ে কিছু মজার বা আসলে দুঃখজনক উদাহরণ আছে। আমি মোটমাট 5টা উদাহরণ এখানে বলি। 1 নম্বর হচ্ছে, মধ্যবিত্ত ঘরের সন্তান, ফোন কেনার জন্য তার বাজেট 20,000 টাকা, কিন্তু সে পরিচিত জনদের কাছ থেকে আরো 30,000 টাকা ধার করে একজন কম বয়সী স্টুডেন্ট ফোন কিনে ফেলেছে, কারণ এর কমে কিনলে তার সম্মান থাকে না। 2 নম্বর এক্সাম্পল, এক সন্তানকে তার বাবা মা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছেন এজন্য যে, যাতে বলা যায় অনেক টাকা পয়সা খরচ করে পড়ানো হচ্ছে, এজন্য প্রভিডেন্ট ফান্ডে হাত দিতে হয়েছে। কিন্তু লোকের কাছে মুখ থাকলো যে তাকে মফস্বলে পড়াশোনা করতে হচ্ছে না, শহরে এসে একটা দামি জায়গায় সে পড়াশোনা করছে। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে, কম বয়সী একটা ছেলে, সে বিয়ে করার কথা ভাবছে। এখানে সে ভাবছে না যে নতুন বউকে কোথায় এনে তুলবে, সে ভাবছে কয়টা ফাংশন করতে হবে। যদিও সে নিজে এটা করতে চায় না, সে চায় কিছু টাকা পয়সা হাতে নিয়ে নতুন সংসারটা শুরু করতে। কিন্তু দুটো গায়ে হলুদ, একটা মেহেন্দি নাইট, একটা নিকাহ, একটা ওয়ালিমা, এছাড়া হানিমুন জাতীয় বিষয়গুলো করতে হবে। সাথে বিশাল একটা মহড়ানা ধরতে হবে, কারণ এগুলো নিয়ে আত্মীয় স্বজন আলোচনা করবে। 4 নম্বর এক্সাম্পল হচ্ছে, এক পিতামাতা তাদের একমাত্র সন্তানকে অপদার্থ করে, অর্থাৎ কোন রকম রেসপন্সিবিলিটি না শিখিয়ে বড় করছেন, কারণ সন্তানের দাদার অনেক টাকা, এবং তারা দিনরাত প্রার্থনা করছেন কবে দাদা মারা যাবেন এবং সম্পত্তি হাতে আসবে। আর কোনো ওয়ারিশ নেই, কাজেই চিন্তাও নেই। তারা সন্তানকেও সবসময় মনে করিয়ে দিচ্ছেন যে দাদার এত টাকা যে সে খেয়ে শেষ করতে পারবে না, এবং সন্তানও 10 বছর বয়সে অসংখ্য গ্যাজেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ঘাড় সবসময় উঁচু করে রাখছে। তারও রিয়েলাইজেশন চলে এসেছে যে সে আসলে বড় লোকের ছেলে।
5 নম্বর এক্সাম্পল হচ্ছে অন্য জেলায় বা অন্য দেশে থাকা বান্ধবী পরিবার নিয়ে ঘুরতে গেছে। এই নিয়ে এক ভুক্তভোগী ভাইয়ের নিজের ঘরে অশান্তি, কেন তারাও ঘুরতে যাচ্ছেন না, যদিও 1 সপ্তাহ আগেই ঘুরে এসেছেন। সেই ভাইটি হয়তো উইকেন্ডে বিছানায় পড়ে রেস্ট নিতে চাচ্ছেন কিন্তু পারছেন না, বেজার মুখে কোয়ালিটি টাইম এয়ার কোট কাটাতে বেরোচ্ছেন। মানি ম্যানেজমেন্ট ছাড়াও টাকা আয়, টাকা ভাগাভাগি, আয়ের ব্যাপারে সংসারে মেয়েদের ভূমিকা, এসব নিয়ে আমাদের নানান বিচিত্র মানসিকতা কাজ করে। শুধু টাকা পয়সা কেন, জীবনের অন্যান্য ক্ষেত্রেও আমরা সুবিধাজনক আইন কানুন আর হাদিস জানি। স্পেসিফিকলি আমরা নিজের অধিকার আর অন্যের কর্তব্যের হাদিসগুলো জানি। এই যেমন সব ডায়াবেটিস রোগী জানে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই বলে একটা রসগোল্লা কপ করে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। আবার সব স্ত্রী জানে সেই লোকই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, এই বলে স্বামীকে হুমকির উপর রাখে যে হাসরের ময়দানে ভালোর সার্টিফিকেট দেবে না। আবার সব স্বামী জানে যে আল্লাহর পর যদি কাউকে সেজদা করতে আদেশ দেওয়া হতো তাহলে স্বামীকে সেজদা করতে বলা হতো। সব ধূমপায়ী মাসালা জানে যে ইফতারের পরে ধূমপান করলে রোজার কোনো ক্ষতি হবে না, তাই ইফতারের পরেই স্টিম ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়তে থাকে। যে সমস্ত হাদিস বা নর্ম বা নিয়ম কানুন বর্তমান সমাজ বা নিজের আরামদায়ক লাইফস্টাইলের বিরুদ্ধে যায় সেগুলো সাধারণত ইগনোর করা হয়। এই যেমন সেই বিয়েই ভালো যেটাতে খরচ কম করা হয়, কিংবা অন্যের জীবনে গোয়েন্দাগিরি করা কঠোরভাবে নিষেধ, কিংবা ধারণা এবং সন্দেহের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ নিষেধ, কিংবা কারো সম্পর্কে পেছনে অপছন্দনীয় কিছু বলা, সেটা যদি সত্যও হয় সেটা পরচর্চা, আর যদি মিথ্যা হয় সেটা অপবাদ। তো টাকা পয়সা নিয়ে কথা বলতে বলতে হয়তো বা অন্যদিকে চলে গেছিলাম কিছুক্ষণের জন্য, আমরা আবারও টাকা পয়সা নিয়ে আলোচনাতেই ফিরে আসি। যে আমরা যে শুধু নিজের ভাগেরটা বুঝে জীবন চালাতে পছন্দ করি, সেটা পরিষ্কার করতে বাস্তব জীবন ও আশপাশ থেকে কিছু টাকা পয়সা উপার্জন এবং স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে কিছু ইন্টারেস্টিং উক্তি তুলে দিচ্ছি। একেবারেই বাস্তব থেকে নেয়া, কাজেই অনেকেই হয়তো বা রিলেট করতে পারবেন। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে এক এক বান্ধবী আরেক বান্ধবীকে শিখিয়ে দিচ্ছে যে স্বামীর কাছ থেকে ঝগড়া করে এবং অশান্তি করে হলেও টাকা পয়সা নিয়ে নিতে হবে, না হলে স্বামী তোমার মূল্য বুঝবে না। 2 নম্বর এক্সাম্পল, এক মেয়ে তার স্বামীকে অপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য চাপ দিচ্ছে। কেন দিচ্ছে এটা জিজ্ঞেস করলে বলছে যা চাই তা না দিতে পারলে বিয়ে করেছে কেন। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে মাস চালিয়ে একজন স্বামীর হাতে কোনো এক্সট্রা টাকা থাকে না মাসের শেষে, এজন্য বউকে বেশি একটা হাত খরচ দিতে পারে না। এই জন্য ওয়াইফ যেটা করে সেটা হচ্ছে সন্তানদেরকে নিয়ে বাইরে বেরোলে প্রচুর অপ্রয়োজনীয় খেলনা, জিনিসপত্র ইত্যাদি কেনে স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য। যেহেতু সন্তানের জন্য খরচের বেলায় স্বামী না বলতে পারবে না, বাধ্য হয়ে তাকে খরচ করতে হবে। 4 নম্বর হচ্ছে একজন মেয়ে আর একজন মেয়েকে শিখিয়ে দিচ্ছে যে হাজবেন্ডের ক্রাইসিসে, সেটা ফিনান্সিয়াল হোক বা মেন্টাল হোক, সে যেন কোনো রকম সাহায্য না করে, স্বামী যেন স্ট্রাগল করে সেটা তার দেখার বিষয় না, কারণ ক্রাইসিসের সময় সাহায্য করলে হাজবেন্ডরা আশকারা পেয়ে যায়। তো এই যে টাকা পয়সা রিলেটেড অপ্রীতিকর বিষয়গুলো, এগুলো আমরা কিভাবে জানলাম, বা অন্যদের এই ব্যাপারগুলো কিভাবে আমরা জানতে পারলাম বা আমাদের কানে আসলো, এটা খুব সহজ। কারণ আমরা সবাই কিন্তু এই টক্সিক সমাজের অংশ। এখানে সবাই সবার কথা সবাইকে বলে দেয়, আবার সাথে সাথে ফিস ফিস করে বলে যে খুবই গোপন কথা, তোমাকে বিশ্বাস করে বললাম, কেউ যেন না জানে। আমরা কিন্তু সেই সমাজের অংশ যেখানে হচ্ছে অন্যের জীবনে আড়ি পাততে হয়, যেখানে দুজন এক হলে তৃতীয় জনের গুণগান না করলে আসর জমে না। এবং এই যে টক্সিক ব্যাপারটা, এটা আমরা নিজেরাই কিন্তু পেলে পুষে বড় করেছি এবং করছি। এই ব্যাপারটা দুঃখজনক এবং ক্ষেত্র বিশেষে বিপজ্জনকও বটে। এই ধরনের মেন্টালিটিতে বড় বড় ধরনের কয়েকটা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। 1 নম্বর হচ্ছে কোনো একটা সংসার সেটিং এ নিজেদের ভেতরের বিশ্বাসটা চলে যায় এবং স্বামী স্ত্রী অনেকটা মেস বাড়ির রুমমেটের মতো থাকে, ফলে সন্তানরা সাফার করে। 2 নম্বর হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট কখনোই হয় না, একেবারে টেকনিক্যাল যে ক্ষতি সেটা। তো টাকা পয়সা আসলে খুবই ইন্টারেস্টিং জিনিস, তাই বলতে বলতে এই ভ্লগ, এই এপিসোডটা অনেক বড় হয়ে গেল। খুব সোজা ভাষায় যদি বলতে হয় তাহলে বোধহয় স্বীকার করতেই হবে যে মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের যে সাইকোলজি বা আমাদের মাইন্ডসেট, সেটা কিন্তু আমাদেরকে টক্সিক করে তোলে এবং আমাদেরকে বিপদে ফেলে এবং আমাদেরকে সবসময় টানাপোড়েনের উপর রাখে। একটা জিনিস চিন্তা করলে দেখবেন যে খুবই কোয়ালিফাইড
খুবই অ্যাকমপ্লিশড মানুষও সবসময় টানাপোড়েনের মধ্যে থাকে, এবং তার মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে সে সবসময় ঘোরাফেরা করে যে আমি কত বছর হাসল করব, আমি কি ভালো জব পেলে থেমে যাব, আমি কি রিল্যাক্স করব, নাকি অনেক বছর পর্যন্ত দৌড়াতে থাকবো, আমি কি সারা জীবনই দৌড়াতে থাকবো টাকা পয়সার পিছনে, এটার আপার লিমিট কত, কোথায় গিয়ে আমি থাকবো। আর এই যে দৌড়ানো, এটা কি আসলে হ্যাপিনেস দেয় শেষ পর্যন্ত? আমি যদি অনেক টাকা পয়সা করি, অনেক বাড়ি করি, অনেক গাড়ি করি, আমি কি আসলে হ্যাপি মানুষ হতে পারবো? তার চেয়েও শেষ পর্যন্ত যে প্রশ্নটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে, হ্যাপিনেসটাই কি আসলে লাইফের একমাত্র জিনিস যেটা আমাদের পেতেই হবে? হ্যাপিনেসটা কি আসলে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়? তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে না হয় আমরা অন্য কোনো এপিসোডে আলোচনা করব। যদি কখনো কোনো উত্তর বা উপলব্ধি চলে আসে, তাহলে পার্সপেক্টিভ ব্লগের অন্য কোনো এপিসোডে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, এবং যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।